মাত্র 11.5 কেজি ওজনের ব্লু এইথের এই মেশিনটা 2000 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। 1024 ওয়াট আওয়ারের লিথিয়াম ব্যাটারি মেশিনের ভিতরেই রয়েছে 1000 ওয়াটের সোলার চার্জিং সুবিধা আছে, মানে সরাসরি সোলার থেকেই মেশিন ব্যবহার করা যাবে। এছাড়াও অ্যাপ সাপোর্টেড, তার মানে ফোন দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায়, মনিটরও করা যায়। আমার বাসার ঠিক এই জায়গায় বহুল পরিচিত অ্যাসিড ব্যাটারির আইপিএস সেটআপ ইনস্টল করা ছিল। ব্লু এইথ যখন আমার কাছে প্রিমিয়াম 100 V2 ছোট্ট সাইজের পাওয়ার স্টেশনটি পাঠায়, তো আমি ভাবলাম আমার বাসায় তো একটা অ্যাসিড ব্যাটারি সেটআপ আছে, ওইটাকে সরিয়ে এই জিনিসটা ইনস্টল করি, তাহলে আমার এটা সম্পর্কে আরো ভালো ধারণা হবে। আমার বাসায় বেশ কয়েকটা সিলিং ফ্যান, এলইডি লাইট, এমনকি ইমার্জেন্সি মুহূর্তে ওয়াশিং মেশিন, কারেন্টের চুলাও ব্যবহার করেছি, চলেছে ভালোভাবে। তাছাড়াও শুধুমাত্র বাসা না, আমাদের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু এই পাওয়ার স্টেশন ব্যবহার করেছি। 1000 ওয়াটের সোলার চার্জিং সুবিধা রয়েছে, আমাদের যেহেতু দুইটা সোলার প্যানেল সেটআপ রয়েছে, সেটা দিয়েও এই জিনিসকে আমরা চার্জ করেছি। তো এই যে বাসা এবং অফিস দুই জায়গায় ব্যবহার করাতে আমার ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু দুই রকম হয়েছে। তাই আশা করি ব্লু এইথের প্রিমিয়াম 100 V2 পাওয়ার স্টেশন সম্পর্কে আপনাদের যা কিছু জানার আছে সেই সব কিছু জানাতে পারবো এই ভিডিওতে। আমাদের কাছে ব্লু এইথের প্রিমিয়াম 100 V2 পাওয়ার স্টেশনটি পাঠিয়েছে বাংলাদেশে ব্লু এইথের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ব্লু এইথ বাংলাদেশ। তাদের কাছে আপনারা ব্লু এইথের সকল ধরনের প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন। প্রিমিয়াম 100 V2 বর্তমানে পাওয়া যাচ্ছে 5 বছরের ওয়ারেন্টি সহ 74,900 টাকায়। এই প্রাইসটা যে কোনো সময় কম বেশি হতে পারে, তো যে কোনো পাওয়ার স্টেশন নেওয়ার আগে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মেশিনের ডিজাইনটা কিন্তু বেশ কম্প্যাক্ট, সলিড বিল্ডের, ভালো মানের প্রিমিয়াম প্লাস্টিক বিল্ডের এক কথায়। 11.5 কেজি ওজনের এই জায়গাটা হ্যান্ডেল আছে যাতে করে সহজে ক্যারি করা যায়। এটা যেহেতু পোর্টেবল জিনিস, হোম, অফিস বা আউটডোর যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। ফ্রন্টের একেবারে মিডিলে বড় সাইজের একটা এলসিডি কালারফুল ডিসপ্লে রয়েছে। এখানে ইনপুট, আউটপুট, লোড, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, কতক্ষণ চলবে, মানে যা সকল ইনফরমেশন সরাসরি দেখার প্রয়োজন হয় সবকিছু দেখা যায়। নিচে 3টা বাটন, ডিসি, পাওয়ার অন অফ অ্যান্ড এসি। রাইটের 2টা এসি আউটপুট পোর্ট রয়েছে। এখানে 1800 ওয়াট আউটপুট পাওয়া যাবে, 230 ভোল্ট, পিওর সাইন ওয়েভ, সেন্সিটিভ জিনিসপত্র যা সকল জিনিস আছে আপনার অফিস বাড়িতে সবকিছু নিরাপদে ব্যবহার করা যাবে। নিচের দিকে 4টা ইউএসবি পোর্ট রয়েছে, 2টা ইউএসবি সি, যেখানে একটা পোর্ট থেকে 140 ওয়াট আর একটা পোর্ট থেকে 100 ওয়াট আউটপুট দিতে পারে, এবং 2টা ইউএসবি এ পোর্ট রয়েছে, যেখানে পার পোর্ট থেকে আপনি 15 ওয়াট আউটপুট পাবেন। লেফট সাইডে পিভি অ্যান্ড ডিসি পোর্ট রয়েছে, মানে এটা সোলার পোর্ট এক কথায়। এখানে আপনি 1000 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। তার নিচে রয়েছে ডিসি আউটপুট পোর্ট, যেখান থেকে 120 ওয়াট আউটপুট পাওয়া যাবে। বডির লেফট অ্যান্ড রাইট সাইডে ভেন্টিলেশন সিস্টেম রয়েছে, 2টা দেখলাম কুলিং ফ্যানও থাকছে, বাট একেবারে নয়েজ ফ্রি, মানে কোনো সাউন্ড হয় না বললেই চলে। এখানে আমরা এসি ইনপুট পোর্ট পাচ্ছি একটা, এবং একটা সার্কিট প্রোটেক্টর রয়েছে 20 এম্পিয়ারের, আর একটা আর্থিন লাগানোর জন্য পোর্ট রয়েছে, যেটা নিরাপত্তার জন্য এক কথায়। এবার আসি সেটআপ প্রসেসে। অনেকেই এই ধরনের পাওয়ার স্টেশন কিনেন, বাট কিভাবে সেটআপ করবেন ওই ব্যাপারগুলো বুঝতে পারেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বক্সের সাথে একটি পাওয়ার কেবল এবং একটি XT60i সোলার কেবল যেটা আমরা বলি এটা দেয়া হচ্ছে। এই কেবলটা সুবিধা হলো, বা এই পাওয়ার স্টেশনের সুবিধাই বলতে পারেন, যে একটা কেবল দিয়েই আপনি 1000 ওয়াট ইনপুট দিতে পারবেন। যেমন দেখেন আমার যে পাওয়ার স্টেশনটা ওইটা অনেক আগে কেনা, যেখানেও 1000 ওয়াট ইনপুট দেওয়া যায়, বাট 2টা সোলার কেবল আমাকে আলাদা ছাদের উপর থেকে লাইন টেনে আনা লাগছে, খরচটা বেশি। এখন সেটআপ কিভাবে করবেন? আপনার গ্রিড লাইনের সংযোগ থাকতে হবে যদি গ্রিড লাইন দিয়ে চার্জ করতে চান। সোলার সংযোগ আছে আমার এখানে, এবং আউটপুট। প্রথমত আমরা চাইলে আউটপুট লাইনটা নিয়ে নিতে পারি। এখানে 2টা তার আছে, একটা হলো নিউট্রাল আর একটা ফেজ। আমি ঠিক বলছি কিনা জানি না উচ্চারণগুলো। এই ধরনের মডার্ন পাওয়ার স্টেশনে কিন্তু আপনাকে 2টা তারের মাধ্যমে লাইন নিতে হবে। এখন আপনি বলবেন ভাই আমার বাসায় তো আইপিএস সেটআপ আগে করা, ওখানে একটা তারেই করা আইপিএস এর লাইনটা, এখন 2টা লাইন কিভাবে করব? সহজ হিসাব, আপনার গ্রিড লাইনেও তো একটা আর্থিন রয়েছে, ওই সংযোগটা আপনি এই যেখান থেকে আউটপুট হবে ওখানে ইন করে দিবেন। 2টা আর্থিন এক করে দিলেই আপনি আউটপুটটা নিতে পারবেন। এখন আমরা আউটপুট লাইনে কানেকশন দিয়ে দিচ্ছি। রুমে কিন্তু লাইন চলে এসেছে, ভিডিও লাইট চালু হয়েছে। গ্রিড লাইনে যদি চার্জ করতে চাই তাহলে গ্রিড লাইনের পাওয়ারটা এখানে ইন করে দিলাম। সোলার তো আমি এখানে একটা পোর্টে লাইনটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি 500 ওয়াটের সোলার চার্জ করতে পারবো, আমাদের গ্রিড লাইন থেকে চার্জ হবে, আমাদের আউটপুট পাওয়ারটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পাওয়ার স্টেশন কিন্তু সেটআপ কমপ্লিট, প্লাগ অ্যান্ড প্লে, ইজি। এখান থেকে খুলে আমি আরেক জায়গায় সেটআপ করতে পারবো। লিথিয়াম ব্যাটারি থাকায় এই ধরনের পাওয়ার স্টেশনের সবথেকে বড় পজিটিভ সাইড হলো চার্জিং স্পিড। যেমন এই পাওয়ার স্টেশনটি সোলার থেকে 1000 ওয়াটে চার্জ করতে পারে নিজেকে, মানে সোলার 1000 ওয়াট ইনপুট রয়েছে। তো অফিসিয়ালি দাবি করা হচ্ছে অ্যারাউন্ড 70 মিনিটসের ভিতরে সোলার থেকে এই পাওয়ার স্টেশনটি 0 to 100% চার্জ তুলতে পারে, মানে ফুল চার্জ হয়ে যায়। ভাবার বিষয় যে সোলার পাওয়ার দিনে কত ঘন্টা থাকে, বাট 1 ঘন্টা 10 মিনিটের ভিতরেই ফুল চার্জ হয়ে যাবে। তার মানে আপনি যদি দিনের সময় এটা সোলার দিয়ে ব্যবহার করেন, অনেকটাই অফ গ্রিড সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপরে গ্রিড থেকে, মানে সরাসরি বিদ্যুৎ লাইন থেকে এই পাওয়ার স্টেশনটি 1200 ওয়াটে
চার্জ নিতে পারে, যখন কিনা অফিসিয়ালি দাবি করা হচ্ছে 45 মিনিটসের ভিতরে 0 to 80% চার্জ উঠে অ্যান্ড 60 মিনিটসের ভিতরে ফুল চার্জ হয়ে যায়। তার মানে গ্রিড অ্যান্ড সোলার থেকে কিন্তু বেশ ভালো স্পিডে পাওয়ার স্টেশনটি চার্জ করতে পারে নিজেকে। কমন একটা প্রশ্ন সবারই থাকে, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কি ব্যবহার করতে পারবো, কতক্ষণ ব্যাকআপ টাইম পাওয়া যাবে, এটা অবশ্যই আপনার জেনে রাখা উচিত। আমি বললাম এই ব্যবহার করা যাচ্ছে, ওই ব্যবহার করা যাচ্ছে, বাট কতক্ষণ ব্যাকআপ টাইম পাবেন সেটা না জেনেই আপনি কিনে নিলেন, তাহলে লস প্রজেক্ট। ক্লিয়ার হিসাব বোঝায় আমাদের পাওয়ার স্টেশনে 1800 ওয়াটের এসি লোড ক্ষমতা রয়েছে, ব্যাটারি রয়েছে 1024 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার লেখা মানে বোঝায় 1024 ওয়াট লোড দিলে 1 ঘন্টা চলবে। ধরে নেন 24টা নাই, 1000 ওয়াটের ব্যাটারি রয়েছে, তার মানে 1000 ওয়াট লোড দিলে 1 ঘন্টা ব্যাকআপ টাইম পাওয়া যাবে। তাহলে আমরা এটাতে কি কি ব্যবহার করতে পারবো? 1800 ওয়াটের ভিতরে যা কিছু আছে আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন। হতে পারে কারেন্টের চুলা, ওয়াশিং মেশিন, টিভি, রেফ্রিজারেটর, ফ্রিজার, তারপরে এসি, এমনকি আপনি 10-15টা সিলিং ফ্যান, এই সব কিছু আপনি ব্যবহার করতে পারছেন। মানে 1800 ওয়াট লোড ও নিতে পারবে আরামসে। বাট আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে আপনার কতক্ষণ ব্যাকআপ টাইম প্রয়োজন। বাসাবাড়ির জন্য আমরা 10টা সিলিং ফ্যান দিয়ে আপনাদেরকে বোঝাই। তো 10টা সিলিং ফ্যানে ধরে নেন 100 ওয়াট করে প্রত্যেকটা সিলিং ফ্যান নিবে, 10টাতে 1000 ওয়াট। তার মানে 10টা সিলিং ফ্যান যদি আমরা এই পাওয়ার স্টেশনে ব্যবহার করি তাহলে 1 ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাব। 10টার জায়গায় যদি আপনি অর্ধেক করেন 5টা সিলিং ফ্যান, তাহলে আপনার ব্যাকআপ টাইম ডাবল হয়ে যাচ্ছে 2 ঘন্টা। আপনি যদি 2টা সিলিং ফ্যান এখানে রাখেন তাহলে ব্যাকআপ টাইম হয়ে যাচ্ছে 5 ঘন্টা। এখন আপনি 2টা সিলিং ফ্যানের সাথে চাইলে 4-5টা এলইডি লাইটও ব্যবহার করতে পারেন, টিভি, রাউটার, এগুলো চলে, ওই 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ টাইম পাওয়া যাবে এই পাওয়ার স্টেশন থেকে। ক্যালকুলেট করতে বললাম এই জন্য, ইমার্জেন্সি ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কারেন্টের চুলা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো কারেন্টের চুলাতে স্বাভাবিকভাবে আমরা যেটা ব্যবহার করেছি সেটাতে 1600 ওয়াট লোড টানে। তো 1600 ওয়াটের লোড যদি টানে তাহলে 40-45 মিনিট পর্যন্ত চলবে। তার মানে ইমার্জেন্সি ক্ষেত্রে অল্প কিছু সময়ের জন্য কারেন্টের চুলা এটাতে ব্যবহার করা যেতেই পারে। এর ভিতরে ওয়াশিং মেশিন দেখলাম যে লোড অত বেশি টানে না, 300-250 এরকম। তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো ইমার্জেন্সি ক্ষেত্রে অল্প কিছু সময় এই পাওয়ার স্টেশনে ব্যবহার করা যাবে। এখন ব্যাকআপ টাইমের এই হিসাবটাই পাল্টে যাবে যখন আপনি পাওয়ার স্টেশনটিতে সোলার ব্যবহার করবেন। এই পাওয়ার স্টেশনে 1000 ওয়াটের সোলার চার্জিং সুবিধা রয়েছে। তার মানে দিনের সময় আপনি যদি এইটাতে 600, 700 বা 800 ওয়াট লোড দিয়েও ব্যবহার করেন তাহলে আপনার ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করা লাগছে না। এমনকি আপনি অফ গ্রিড একটা পাওয়ার স্টেশন হিসাবেও এটাকে ব্যবহার করতে পারবেন, গ্রিড লাইনে কোনো সংযোগ ছাড়াই। যদি কিনা সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায় তখন আপনার লোডটা ওই রকম থাকে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে ব্যাকআপ টাইম আস্তে আস্তে কমে আসছে বা ওই সময় গ্রিড সংযোগ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ঠিক একইভাবে যারা অফিসে ব্যবহার করতে চাচ্ছেন বা আউটডোর ট্যুরে এই জিনিসটা ব্যবহার করতে চাচ্ছেন, ওই হিসাবগুলো আপনি একটু করে নেবেন যে অফিসে ব্যবহার করলে আপনার কয়টা কম্পিউটার রয়েছে বা কয়টা প্রিন্টার রয়েছে, সেগুলোর লোড কত, বা আপনি কয়টা সিলিং ফ্যান ব্যবহার করবেন সেগুলোর লোড কত, সব হিসাব করে যে ব্যাকআপ টাইমটা পাচ্ছেন ওইটা আপনার জন্য যথেষ্ট কিনা, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে হিসাব করে দেন আপনি পাওয়ার স্টেশন সিলেক্ট করবেন। আপনার যদি ব্যাটারি বেশি প্রয়োজন হয় তাহলে ব্যাটারি বেশি আছে এরকম পাওয়ার স্টেশন নেওয়াটাই বেটার হবে। এখন আমরা লোড টেস্ট করব। মেশিনটা 1800 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, আমরা ওই পর্যন্তই যাওয়ার চেষ্টা করব এবং দেখব যে 1800 ওয়াট লোড দেওয়ার পরে এই মেশিনের কি অবস্থা হয়। মাল্টিপ্লাগ নিয়েছি, লাইনটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা এয়ার ফ্রায়ার, তারপরে একটা আয়রন মেশিন অ্যান্ড ড্রিল মেশিনও রেখেছি। যেহেতু 1800 ওয়াট একেবারে কিন্তু কম না, এটা ব্যাকআপ টাইম বোঝার জন্য না, শুধুমাত্র লোড দিলে কি অবস্থায় সেটা দেখার জন্য। প্রথমত আমরা এয়ার ফ্রায়ারের লাইনটা দিয়ে দিচ্ছি। আমাদের এয়ার ফ্রায়ার চালু হয়েছে এবং মেশিনে দেখতে পাচ্ছি 1.3 কিলোওয়াট চলেছে। এবার আমরা আয়রন মেশিনটা দিব। বিসমিল্লাহ। আমরা আয়রন মেশিন দিয়েছি 1.8 কিলোওয়াট। 1800 ওয়াট এখন মেশিনের লোড নিচ্ছে, তারপরেও কিন্তু স্মুথলি চলছে। আল্লাহ, আমাদের মাল্টিপ্লাগে লাইনটা ছেড়ে দিয়েছে, কারণ এটাতে অত ওয়াট লোড নেওয়ার মতো শক্তি নাই। হ্যাঁ, মাল্টিপ্লাগ থেকে লাইনটা ছেড়ে দিয়েছে। আয়রন মেশিনটা খুলে দিয়েছি, এবার ড্রিল মেশিনটা রান করে দেখতে চাই যে ড্রিল মেশিন দিলে কি অবস্থা হয়। মাল্টিপ্লাগ এগেইন দিয়েছে লাইনটা। ওকে, আমরা লোড দেখতে পাচ্ছি 1.3 কিলোওয়াট, যেটা এয়ার ফ্রায়ার নিচ্ছে। এবার ড্রিল মেশিন চালু করব, একটু স্পিডটা কমাই দিব। 1.4, 1.6। আমি ড্রিল মেশিন ফুল স্পিডে দিব। 1.6 কিলোওয়াট, 1.6 কিলোওয়াট যাচ্ছে। এয়ার ফ্রায়ার এবং ড্রিল মেশিন চলছে, তারপরেও মেশিন স্মুথলি চলছে, কোনো সমস্যা কিন্তু আমরা দেখি নাই। 1800 ওয়াট আমরা গিয়েছিলাম যে সময় কিনা মাল্টিপ্লাগ থেকে লাইনটা ছেড়ে দিয়েছে,
মেশিন কিন্তু বন্ধ হয় নাই। আপনি হয়তোবা এই মেশিনটা আপনার পড়ার টেবিলে বা কাজের যে জায়গা তার পাশে রাখতে পারেন, যেহেতু এটা পোর্টেবল জিনিস, যে কোনো জায়গায় নিয়েও যাবেন। নয়েজ কিন্তু একেবারেই নাই বললেই চলে। আপনি ঘরের ভিতরে আপনার কাজের স্থানের পাশেও রাখতে পারেন। এই মেশিন চললেও আপনি বুঝতে পারবেন না, বিরক্তি ফিল করবেন না এক কথায়। লোড টেস্টে এই মুহূর্তে আমরা ওয়াশিং মেশিন চালাবো, দেখা যাক আমাদের মেশিনটা কেমন চলে। আচ্ছা, এই মেশিনটা হলো হায়ারের ইনভার্টার, যেটা 9 কেজির একটা মেশিন। আমরা অ্যাপ ভিউ সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সবকিছুই দেখতে পারবেন। মেশিনের সাথে আমরা একটা 3 প্লাগ না কি বলে মাল্টি প্লাগ দিয়ে প্লাগ সিস্টেম করে এটা মেশিনের লাইনটা লাগিয়েছি, আর এই প্লাগটা এখানে পাওয়ার স্টেশনে দিয়ে দিব। ওকে, পাওয়ার স্টেশনে কিন্তু অলরেডি লাইন চলে আসছে। ব্যাটারিতে চার্জ আছে 99%। স্পিনে রেখেছি মুডটা, কারণ স্পিনে সব থেকে বেশি জোরে মেশিন ঘুরে, ওই সময়টাই বেশি লোড সে নেয়। আচ্ছা, রান করা যাক, বিসমিল্লাহ। ওয়েল, আমাদের মেশিনে হ্যাঁ পানি নিয়েছে, কাপড়টা শুকাবে, আর অর্ধেকের বেশি কিন্তু আমরা মেশিন ভরে রেখেছি। ওকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 78 ওয়াট লোড যাচ্ছে, আর 97, 68 এরকম ওয়াট নিচ্ছে। এখন অপেক্ষা করতে হবে যে মেশিন সব থেকে বেশি জোরে কখন ঘুরে, ওই সময়টাই বোঝা যাবে যে এই মেশিন চলার মতো শক্তি পাওয়ার স্টেশন থেকে দিতে পারবে কিনা। মেশিন ভালো জোরেই ঘুরছে এবং 320-21 ওয়াট লোড আমরা নিতে দেখছি, যেখানে দেখাচ্ছে যে এই ওয়াটে যদি মেশিন টানে অল টাইম, তারপরেও 5 ঘন্টা প্লাস চলবে, 98% চার্জ আছে। তার মানে ওয়াশিং মেশিন ভালোভাবে রান করতে পারবে, কোনো সমস্যা নেই। এই পাওয়ার স্টেশনে যে 1024 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে, এটা লাইফ PO4 মানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটা লাইফ সাইকেল অনেক বেশি, 4000 প্লাস। মানে আপনি যদি ডেইলি একবার ডিচার্জ রিচার্জ করেন, তারপরেও দেখা যাবে আপনি ইজিলি 10 ইয়ার্স এর মতো সময় ব্যবহার করতে পারছেন। এরপরে যেও 80% ক্যাপাসিটি থাকবে, তারপরে ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই। কম্প্যাক্ট একটা মেশিনের ভিতরে 1024 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে, মাত্র 11.5 কেজি ওজন এই মেশিনটার। তো তার ভিতরে ব্যাটারি ইনভার্টার সবকিছুই। এখন ওই যে অ্যাসিড ব্যাটারি সস্তায় পাওয়া যায়, কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি থাকে। আমরা অনেকেই বলি যে কম টাকায় পাচ্ছি, ক্যাপাসিটি বেশি পাচ্ছি। ভাই, ওইগুলা যে পরিবেশের জন্য কি পরিমাণে ক্ষতিকর, তা যদি আপনি একটু ইন্টারনেটে রিসার্চ করেন তাহলে জানতে পারবেন। রিসেন্টলি একটা রিপোর্ট বের হয়েছে, ঢাকা শহরে অনেক মানুষের শরীরে সীসা পাওয়া যাচ্ছে, যেগুলার মূল কারণ ইজি বাইক, অটোরিকশার ব্যাটারি বা এই সকল অ্যাসিড ব্যাটারি। ওপেন ফিল্ডে চলাফেরা করে, আমরা ওপেন প্লেসে এইগুলো সেট আপ করে রাখি। ভাই, এজন্যই যারা ভিডিওটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব, একটু খরচ বেশি হলেও ওই অল্প টাকায় বেশি ক্যাপাসিটি পাওয়া যাবে, এইটার লোভে না থেকে আজকের পর থেকে আপনারা যারা আইপিএস সেট আপ করেন বা ব্যাটারি দিয়ে যা কিছুই করেন না কেন, অবশ্যই লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করবেন। অ্যাপ ভিউতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যা কিছু হচ্ছে এই পাওয়ার স্টেশনে। সোলার থেকে 340 ওয়াট আমরা ইনপুট নিতে পাচ্ছি। গ্রিড লাইন লাগানো আছে, বাট সুইচটা বন্ধ, তার মানে গ্রিড থেকে আমরা এখন এটাকে চার্জ করছি না, শুধুমাত্র সোলার থেকেই চার্জটা হচ্ছে। আর আউটপুট যাচ্ছে এসি 227-82 এরকম ওয়াট। দেখেন, এখন কিন্তু বেলা 3টা বেজে 20-21 তারপরেও সোলার থেকে আমরা প্রায় 350 ওয়াট ইনপুট নিতে পারছি, আর ব্যাটারিতে চার্জ আছে 88%। প্রশ্ন অনেকেরই, এই যে সোলার পাওয়ারটা আমরা নিচ্ছি, এটা কি পাওয়ার স্টেশন ব্যাটারিকে চার্জ করবে নাকি এসিতে পাওয়ারটা দিতে পারছে? দেখেন, এই পাওয়ার স্টেশনে যে সোলার ইনভার্টার রয়েছে সেটা MPPT বেস, তার মানে সোলার থেকে যথেষ্ট সর্বোচ্চ পাওয়ারটা সে ব্যবহার করতে পারে। বাট ডিসি ইনভার্টার কখনো এসিতে পাওয়ার দিতে পারে না, মানে এসি পাওয়ারে কনভার্ট করতে পারে না। সো এই পাওয়ার স্টেশন সোলার থেকে পাওয়ারটা নিয়ে আগে ব্যাটারিকে চার্জ করবে, ব্যাটারি থেকেই আপনার এসি আউটপুটটা যাচ্ছে। এখনকার যে পাওয়ার স্টেশনগুলো আমরা মার্কেটে দেখি, যতগুলো ব্র্যান্ডেরই আছে, ছোট সাইজের, কম্প্যাক্ট সাইজের, সবগুলোই বলা যায় সেম কাজটাই করে, সরাসরি সে ব্যাটারিকে চার্জ করে আগে। ভাই, এইগুলো এরকমই আধুনিক জিনিস, এটার ব্যবহার নিয়মটাই এই, আপনি এর বাইরে তো আর অন্যভাবে ব্যবহার করতে পারবেন না। তাই অত হিসাব নিকাশ করে লাভ নাই। আমি যেমন এখানে যে পাওয়ার স্টেশনটা ব্যবহার করি ওইভাবেই চলছে, আমি কখনো দেখি না যে কি হচ্ছে না হচ্ছে, ব্যাটারি কত % চার্জ আছে না আছে। সোলার থেকে কন্টিনিউ চার্জ হতে থাকে, সোলার পাওয়ারটাই ব্যবহার করি। ঝড় বৃষ্টির সময় যে সময় দেখি যে সোলার পাওয়ার কম আছে, ব্যাকআপ টাইম আমার বেশি প্রয়োজন, গ্রিডের সুইচটা দিয়ে দিলেই ব্যাটারি চার্জ হয়। সবগুলো একই নিয়ম, ব্যবহার করার নিয়মটাই একই। ডিভাইসটি যেহেতু অ্যাপ সাপোর্টেড, তো আপনি ফোন দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন, দেখতেও পারবেন। হ্যাঁ, ডিসপ্লে থেকেও অনেক ইনফরমেশন পাওয়া যায়, তবে ফোনে আরো বেশি কিছু রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ ভিউটা। প্রথমত হোম স্ক্রিনে আসলে সোলার ইনপুট, গ্রিড ইনপুট অ্যান্ড দেন ডিসি আউটপুট, এসি আউটপুট, এই ইনফরমেশন পাবেন আপনি। ব্যাটারিতে কত % চার্জ আছে সেটাও দেখা যায়। নিচে ডিসি এসি অফ অন অপশন, কতক্ষণ ব্যাকআপ টাইম পাওয়া যাবে সেটাও রয়েছে। সেভড অপশন থেকে আপনার বিদ্যুৎ বিল কত সেভিংস হচ্ছে সেই ইনফরমেশন পাবেন। সোলার যদি এটাতে ব্যবহার করেন তো এখানে ইনফরমেশনটা ক্লিয়ার পাওয়া যাবে। অনেকটা স্ট্যাটিক এর মতো মান্থলি অ্যান্ড ইয়ারলি এই অপশনগুলো রয়েছে। পাশাপাশি এখানে পিভি জেনারেশন, এই অপশনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যে সোলার থেকে আমি কত ওয়াট জেনারেট করছি কমপ্লিট হিসাবটা এখানে আসবে। সেটিংস অপশনে যদি যাওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং মোড রয়েছে, স্ট্যান্ডার্ড ইউপিএস মোড রাখতে পারেন, তারপরে পিভি প্রায়োরিটি ইউপিএস মোড, এরকম অপশনগুলো রয়েছে। কাস্টমাইজ অপশনও রয়েছে। পিভি প্রায়োরিটি এটা ইম্পর্টেন্ট, আপনি যদি সোলার ব্যবহার করেন এটার সাথে, তো তখন গ্রিড লাইন সংযোগ থাকলেও ও সোলারকে বেশি প্রায়োরিটি দিবে, মানে সোলার পাওয়ারটাই বেশি ব্যবহার করবে। এরপরে
আমরা দেখতে পাচ্ছি চার্জিং মোড রয়েছে, এখানে 3টা অপশন, আপনি সাইলেন্ট, টার্বো এন্ড স্ট্যান্ডার্ড অপশনও রাখতে পারেন। দেন ইকো মোড রয়েছে, এসি কতক্ষণ পরে অফ হবে, ডিসি কতক্ষণ পরে অফ হবে সেটাও সিলেক্ট করা যাবে। এন্ড দেন অ্যাডভান্স সেটিংস অপশন থেকে আপনি আরো বেশ কিছু জিনিস কন্ট্রোল করতে পারবেন। মানে মোট কথা পাওয়ার স্টেশন ব্যবহার করতে হলে যা যা অপশন থাকা উচিত সবকিছু এটাতে পরিপূর্ণ রয়েছে, কোনো কিছুতে আমার কাছে মনে হয়নি যে কমতি। শেষে আমার এটাই বলার, এখনকার সময় এসে আপনি আইপিএস সেট আপ করেন, সোলার, ইনভার্টার বা পাওয়ার স্টেশন যা কিছুই নেন না কেন, খরচ একটু বেশি হলেও ভাই চেষ্টা করবেন ওই লিথিয়াম ব্যাটারি নেওয়ার। সেটা পরিবেশের সুরক্ষার জন্য বলেন, নিজেদের বা আগামী প্রজন্মের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের লিথিয়াম ব্যাটারিতে শিফট হওয়া উচিত। আপনাদের যদি এই ধরনের ব্লুইতির পাওয়ার স্টেশন বা ব্লুইতির প্রোডাক্ট প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্লুইতি বাংলাদেশের সাথে। আমি কমেন্ট এন্ড ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দিয়ে রাখবো, আপডেট প্রাইস সহ সকল ইনফরমেশন আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।